গুড মর্নিং ক্লাস 12। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা এর আগের দুটো ভিডিও কমপ্লিট করেছি, দেখো স্ট্রং রুটের উপরে পার্ট 1 এবং পার্ট 2। আজকে আমাদের আলোচ্য বিষয় পার্ট 3। দেখো আমরা পার্ট 2তে এপিজে আব্দুল কালামের শৈশব নিয়ে আলোচনা করেছি, তার পিতামাতা কেমন মানুষ ছিলেন সেটা নিয়ে আলোচনা করেছি। সেকেন্ড পার্টে আলোচনা করেছি যে কিভাবে তার বাবা স্পিরিচুয়ালিজম বা আধ্যাত্মিকতাবাদকে রপ্ত করেছিলেন, কিভাবে তিনি একজন আদর্শ আইডল মুসলিম হয়ে উঠেছিলেন, কিভাবে তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন, কিভাবে তিনি একজন তোমার সত্যিকারের আধ্যাত্মিক মানুষ হয়ে উঠেছিলেন, যার কল্যাণে অন্য অন্য মানুষেরাও কিন্তু কী হতো, লাভবান হতো, তারাও তাদের সমস্যা থেকে নাকি মুক্তি পেত। সেটাও আমরা কিন্তু দেখেছিলাম। এবং সেই সঙ্গে আমি দেখেছি যে ফজর, জুহুর, আসর, মাগরিব এবং ঈশা এই 5 ওয়াক্ত নামাজের মধ্য দিয়েও কী করে ঈশ্বরের সান্নিধ্য লাভ করা যায় সেটা আমরা দেখেছি। এবং এপিজে আব্দুল কালাম আমাদের সামনে মেনশন করতে চেয়েছিলেন যে there is the difference between spiritualistic concept and ritualistic concept. Spiritualism is different and ritualistic idea is different. Spiritualism is absolutely for self-amelioration and ritualistics is actually nothing but the observance of customs, traditional customs. কেমন? আমরা আজকে থার্ড ইউনিট পড়ব। তোমরা মন দিয়ে শোনো, আমি তোমাদের আর কি ব্যাখ্যা করে বলছি। Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তাহলে why don't you say this to the people who come to you to help and advice? অর্থাৎ লেখক তার বাবাকে প্রশ্ন করছে যে অনেক লোক তো তোমার কাছে আসে তোমার পরামর্শ নিতে, সাহায্য নিতে, কই তুমি তো তাদেরকে এই আধ্যাত্মিকতা বা কি স্পিরিচুয়ালিজম, রিচুয়ালিজম নিয়ে তুমি কিছু বলো না, তুমি তো তাদের সামনে কোনো ব্যাখ্যা দাও না, ধর্মের কোনো ব্যাখ্যা দাও না। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করেছিলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার, তিনি তখন আমাকে আশ্বস্ত করতে, আমাকে শান্ত করতে তিনি তার হাত কী করতেন, আমার কাঁধের উপরে রাখতেন। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তার হাত কি আমার কাঁধের উপরে রাখতেন। অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইজ, এবং সোজা আমার চোখের দিকে তাকাতেন। লুকড স্ট্রেট মানে সোজা তাকাতেন, ইনটু মাই আইজ মানে আমার চোখের দিকে। ফর কোয়াইট সামটাইমস হি সেড নাথিং, কিছুক্ষণ মানে আমার চোখে চোখ রেখে খানিকক্ষণ তাকিয়ে থাকতেন এক দৃষ্টি নিয়ে। কিছুক্ষণ পর তিনি কী করতেন, আমার উদ্দেশ্যে বলতেন। তাহলে ফর কোয়াইট সামটাইমস হি সেড নাথিং, তাহলে কিছুক্ষণ আমাকে দিকে তাকিয়ে থেকে, আমার চোখে চোখ রেখে তাকিয়ে তিনি আমার কিছু না বলে চুপচাপ থাকতেন। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, মনে হতো তিনি আমার চোখের দিকে তাকিয়ে অনুধাবন করার চেষ্টা করছেন যে আমি তাকে অনুভব করতে পারছি কিনা, আমি তাকে বুঝতে পারছি কিনা। অ্যাকচুয়ালি স্টিয়ারিং অ্যাট মাই আইজ, দ্য ফাদার tried to understand whether what was my feelings, or whether I could understand anything or not. Okay, or he was judging what was my capacity of understanding, whether I could comprehend his words or not. This he answered in a low deep voice. তারপর then he answered, তারপরে তিনি উত্তর করতেন in a very low deep voice, অর্থাৎ নিচু অথচ গম্ভীর গলায় তারপর আমার প্রশ্নের উত্তর দিতেন। Thereafter he answered to me in a very low but very deep voice. His answer filled me with a strange energy and enthusiasm. And his answer, এবং তার উত্তর আমাকে কী করতো, পরিপূর্ণতা দিত। উইথ স্ট্রেঞ্জ এনার্জি, এক অদ্ভুত শক্তি আমার ভেতরে নিয়ে আসতো। এনথুসিয়াজম, এক গভীর উৎসাহ, উদ্দীপনা এবং এনার্জি,
ঠিক আছে, একটা মানবিক শক্তি, মানসিক শক্তি এবং গভীর উৎসাহ উদ্দীপনা আমার মধ্যে সৃষ্টি করতো। Whenever human beings feel themselves alone, whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. অর্থাৎ দেখো, এটা খুব স্বাভাবিক, যখন মানুষ একা থাকে বা একাকিত্বের মধ্য দিয়ে মানুষ জীবন কাটায়, তখন সে সঙ্গ চায়। কারণ মানুষ বেসিক্যালি সোশ্যাল হিউম্যান বিংস, মানুষ সামাজিক জীব, সে কখনো একা জীবনযাপন করতে পারে না, তাই তাকেও সঙ্গী খুঁজতে হয়। ওকে, তাই একাকিত্ব ঘোচাবার জন্য দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা কিন্তু সঙ্গ খোঁজার চেষ্টা করে। হোয়েন এভার দে আর ইন ট্রাবল, ঠিক তেমনি মানুষ যখন বিপদগ্রস্ত হয়, মানুষ যখন বিপদে পড়ে, হোয়েন দে আর ইন ট্রাবল, যারা যখন সংখ্যাগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, সমস্যায় পড়ে, দে লুক ফর সামওয়ান টু হেল্প দেম, তারা তখন একজন রক্ষাকর্তা, ত্রাণকর্তা, একজন প্রকৃত সাহায্যকারীর সাহায্য খোঁজে, যে তাকে তার বিপদ থেকে রক্ষা করতে পারবে, তাকে সে একটু কি শান্ত করতে পারবে, তাকে সে কি পথ দেখাতে পারবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. যখনই তারা এরকমভাবে অসুবিধার মধ্যে পড়ে, they look to someone to show them the way out. ওকে, তারা তখন একটা সমস্যার আর কি খোঁজার, আর কি সমস্যা থেকে দূর হবার জন্য, সমস্যার সমাধান করবার জন্য, নতুন পথের দিশা পাবার জন্য তারা তখন কি হাতে বেড়ায় ও খোঁজে। Every recurrent anguish, longing and desire finds its own special help. Every recurrent anguish, প্রতিটি আর কি রাগ, ক্ষোভ, ইচ্ছা, আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু কি হয়, হ্যাঁ, তার বিশেষ একজন সাহায্যকারীকে খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, অর্থাৎ মানুষ রেগে গেলেও যেমন তার রাগটাকে প্রকাশ করার জন্য কাউকে খোঁজে, কোনো কিছু ভালো লাগলে, কোনো কিছু আর কি নিয়ে সে তৃপ্তি পেলেও সেই তৃপ্তিটা প্রকাশ করার বা সেই আকাঙ্ক্ষাটা প্রকাশ করার জন্য কাউকে প্রয়োজন হয়, ইচ্ছা আকাঙ্ক্ষার কথা বলার জন্য কাউকে প্রয়োজন হয়। এইভাবে সে কিন্তু একজন সত্যিকারের মানে সঙ্গীকে খুঁজে বেড়ানোর চেষ্টা করে, যাকে সে তার সবটাই প্রকাশ করতে পারে। ফর দ্য পিপুল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, তাই লেখকের বাবা বলছেন যে যখন মানুষ ডিস্ট্রেস মানে কষ্টে থাকে, মানে কষ্ট থাকা অবস্থায় মানুষরা কী হয়, ঠিক আছে, তাদের কষ্ট লাঘবের জন্য আমার কাছে আসে। The people who are in distress, they used to come to me. I am but a go-between. They are in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি কি করি? I am but a go-between in their effort to propitiate demonic forces with prayer and offerings. আমি আমার প্রার্থনার দ্বারা, মানে আমি আমার প্রার্থনার শক্তির দ্বারা, আমি আমার ঈশ্বরের উপলব্ধি দ্বারা কী করি, তাদের সেই সমস্যা, তাদের সেই কাঠিন্য, তাদের সেই সরোজ, তাদের সাফারিংস, তাদের পেন, মানে তাদের দুঃখ, জ্বালা, যন্ত্রণা, কষ্ট, একাকিত্ব যাই বলো, সব কিছুকে লাঘব করার চেষ্টা করি। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড। যদিও এটা সঠিক কারেক্ট অ্যাপ্রোচ মানে সঠিক পথ বা সঠিক ধারা বা সঠিক আর কি পদক্ষেপ নয়, অ্যান্ড শুড নেভার বি ফলোড, হয়তো এটা এইভাবে অনুসরণ করাও উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment without ourselves. So one must understand, অতএব অবশ্যই বুঝতে হবে, আমাদের বুঝতে হবে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন। অর্থাৎ ফিয়ার রিডেন ভিশন মিনস হচ্ছে আমাদের ভীতিদায়ক অনুভূতি, অর্থাৎ আমাদের ডেস্টিনি মিনস হচ্ছে আমাদের যে ভাগ্যের ভীতিদায়ক অনুভূতি, অ্যান্ড দ্য ভিশন দ্যাট এনেবলস আস টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট, এবং সেই সঙ্গে সঙ্গে আর একটা অনুভূতি, সেই আর কি সেই অনুভূতিটা কি না, তো ভাগ্যের পরিহাসকে এড়িয়ে যাওয়ার, ভাগ্যের পরিহাস, যেটা আমার ভাগ্যে যে দুঃখ দুর্দশা
জন্য আর কি ভাগ্যের দোষে যে দুঃখ দুর্দশা আমার জীবনে ঘটছে সেটাকে দূর করবার জন্য আর একটা ভিশন আমাদের দরকার, যার দ্বারা আমরা আমাদের সমস্ত কাঠিন্য বা আর কি অসুবিধা বা সমস্যা বা দুর্দশাকে দূর করতে পারি। সেই জন্য কি হয়, আমরা চেষ্টা করি। আর সেটার জন্যই আমরা তখন এরকম কোনো আধ্যাত্মিক জগতের মানুষের স্মরণ নিই, যার কথা, যার উপলব্ধি আমাদেরকে কী করে, অনুপ্রেরণা যোগায় এবং আমাদের মনের মধ্যে শক্তি বা সাহসের সঞ্চার ঘটায় এবং আমরা তখন চেষ্টা করি, ঠিক আছে, জীবনের সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM। আমার মনে পড়ে আমার বাবা প্রতিদিন দিন শুরু করতেন ভোর 4টে থেকে, অর্থাৎ ভোর 4টেতেই তিনি ঘুম থেকে উঠে পড়তেন। আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে। আমার মনে পড়ে আমার বাবা কী করতেন, তার দিন শুরু করতেন 4টেই, বাই রিডিং দ্য নামাজ, অর্থাৎ ভোর 4টেতে উঠে নামাজ পড়তেন, বিফোর ড্রন, অর্থাৎ ভোরবেলায় মানে সূর্য ওঠার আগেই তিনি কী করতেন, নামাজ পড়তেন। আফটার দ্য নামাজ, নামাজের পর হি ইউজ টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ। তারপর নামাজ শেষ করে তিনি হাঁটতে হাঁটতে যেতেন কোথায়, দূরের একটি নারকেল বাগানে, অর্থাৎ আমাদের একটি নারকেল বাগান ছিল, সেই দূরে নারকেল বাগানে যেতেন। অ্যাবাউট 4 miles from our home, আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটি নারকেলের বাগানে যেতেন। হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডজন কোকোনাটস, তিনি তারপর 1 ডজন কোকোনাট নিয়ে টাইড টুগেদার থ্রোন ওভার হিজ শোল্ডার, তিনি কাঁধে করে 1 ডজন নারকেল নিয়ে উপস্থিত হতেন বাড়িতে। দি অনলি দেন উড হি উড আর কি হ্যাভ হিজ ব্রেকফাস্ট, তারপরে তিনি প্রাতরাশ শেষ করতেন, তারপরে তিনি প্রাতরাশ নিতেন। দিস রিমেইনড হিজ রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, অর্থাৎ তার 60 উপরে বয়স হওয়া পর্যন্ত তিনি কী করেছেন, এইরকম রুটিন তিনি দিনলিপি ফলো করতেন। আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ, আমি আমার সারা জীবনব্যাপী ট্রাই টু ইমিউলেট মাই ফাদার। ট্রাই টু ইমিউলেট মিনস সারা জীবন ধরে আমি আমার বাবাকে অনুসরণ করার চেষ্টা করেছি। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমি আমার বিজ্ঞান এবং প্রযুক্তির জগতেও কিন্তু আমি আমার বাবার শিক্ষা বা শিক্ষণকে কাজে লাগানোর চেষ্টা করেছি, ফলো করার চেষ্টা করেছি। আই হ্যাভ এন্ডিয়েভার্ড টু আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার। আই হ্যাভ এন্ডিয়েভার্ড মিনস হচ্ছে আমি প্রচেষ্টা চালিয়েছি, টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার, দ্য ফান্ডামেন্টাল ট্রুথ রিভিলড টু মি বাই মাই ফাদার, অর্থাৎ আমার বাবা জীবন সম্পর্কে যে মৌলিক ধারণাগুলি আমাকে দিয়েছিলেন সেগুলোকে আমি বোঝার আর কি প্রাণপণ প্রচেষ্টা করেছি। অ্যান্ড ফিল কনভিন্সড, এবং আমি আশ্বস্ত হয়েছি দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার, যে সত্যি ডিভাইন পাওয়ার অর্থাৎ ঐশ্বরিক শক্তি বলে কিছু একটা শক্তি আছে, দ্যাট লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যে শক্তি আমাদেরকে সমস্ত রকমের কনফিউশন থেকে, অর্থাৎ প্রতিবন্ধকতা থেকে, দুঃখ থেকে, একাকিত্ব থেকে, ব্যর্থতা থেকে আমাদেরকে কী করে বাঁচায় এবং আমাদেরকে গাইড করে, অ্যান্ড গাইড ওয়ান্স টু প্লেস, এবং গাইড করে আমাদেরকে মূল লক্ষ্যে, জীবনের লক্ষ্যে, সত্যির লক্ষ্যে আমাদের পৌঁছে দেয়। ওকে, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল severes his emotional and physical bond, he is on the road of freedom, happiness and peace of mind. তাই কথাটা হচ্ছে once an individual severes his emotional and physical bond, আর যখনই কোনো একজন ব্যক্তি কী করবে, severes his emotional and spiritual bond, যখন তার এই আবেগ এবং তার ফিজিক্যাল মিনস হচ্ছে মানে মানসিক এবং শারীরিক যখন এই বন্ধন বা কি বন্ডকে যখনই কী করবে, ছিন্ন করবে, হি ইজ অন দ্য রোড অফ ফ্রিডম, তখনই কিন্তু সে স্বাধীন মুক্ত হবে, সে তখন সুখী হয়ে উঠবে এবং মানসিক শান্তি সে লাভ করবে। কেমন এভাবে আমরা দেখতে পাচ্ছি। Therefore, Dr. Kalam tells us about the difference between the fear-ridden visions of destiny and the
spontaneous vision of destiny. ওকে, ফর মোস্ট পিপুল, অধিকাংশ মানুষের কাছে কি ফিয়ার অফ রেট্রিবিউশন ইন আফটার লাইফ ডিটারমাইন্স দেয়ার অ্যাকশন। অর্থাৎ আমরা জানি যে ইহজগতে যে কর্ম করব, পরজগতে গিয়ে আমাদেরকে সেই কর্মের ফল ভোগ করতে হবে। অর্থাৎ তুমি ইহজগতে যদি ভালো কাজ করো, মানুষের কল্যাণ করো, পুণ্য লাভ করো, ঈশ্বরের নাম করো, ঈশ্বরের জপ তপ করো, ঈশ্বরের নামাজ পড়ো, তাহলে নিশ্চয়ই পরজীবনে তুমি কি করবে, তোমার স্বর্গপ্রাপ্তি বা বেহেশতে যাবে। কিন্তু তুমি ইহজীবনে যদি তুমি কি করো, পাপাত্মা হও, পাপ কাজ করো, ভিন্ন কাজ করো, অসামাজিক কাজ করো, অধর্ম করো, অন্যায় করো, তাহলে কিন্তু পরের জন্ম তোমাকে সেই রিট্রিবিউশন, তার ফল মানে কুফল তার তোমাকে পেতে হবে। ইউ উইল হ্যাভ টু সাফার ইন ইয়োর লিটল লাইফ। তোমার পরবর্তী জীবনে তোমাকে সেই ফল ভোগ করতে হবে। ডক্টর কালাম স্পিক্স ফর দ্য স্পন্টিনিয়াস ইমেজ অফ ডেস্টিনি। ঠিক আছে, সেই স্পন্টিনিয়াস ইমেজ অফ ডেস্টিনির কথা তিনি আমাদের, সেই ভবিতব্যের কথা, সেই নিয়তির কথা আমাদের তিনি বলেছেন। দ্যাট লিডস মেন টু স্টিক টু দ্য পাথ অফ মোরালিটি, অনেস্টি, স্পিরিচুয়ালিটি ফর দ্যাটস ওন সেক। তাই নিজের জন্য, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, কেমন, নিজের সবথেকে বড় কথা নিজের কল্যাণের জন্য কিন্তু কী করা উচিত, মানুষকে অবশ্যই ধর্মের পথে, ন্যায়ের পথে, সত্যতার পথে, ঠিক আছে, চলা উচিত, যাতে আমরা মানুষের কল্যাণ করে, জীবের কল্যাণ করে, সমাজের কল্যাণ করে, ঈশ্বরের নাম নিয়ে যেন আমরা ইহকালের জীবন সমাপ্ত করে পরকালের জীবন শুরু করতে পারি অত্যন্ত সফল হয়ে, সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, যাতে আমাদের কোনো কষ্ট না হয়, যেন পরবর্তী জীবনে আমাদেরকে আর কি শাস্তি পেতে না হয়, পরবর্তী জীবনে আমাদের যেন পরবর্তী জীবন যেন আমাদের কাছে দুঃখের, কষ্টের অনুশোচনা না হয়। কেমন, সেই কথা, সেই আবেগ, সেই অনুভূতি এবং সেই পরামর্শ কিন্তু এপিজে আব্দুল কালাম তার টেক্সটের মধ্যে আমাদের রেখেছেন। তাই লাস্টের কথাটা দেখো, অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সিভার্টস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ দি রোড অফ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। কেমন, অর্থাৎ যদি কি করতে পারে, এই যে মনের আবেগ মানে আধ্যাত্মিকতা, মনস্তাত্ত্বিকতার সঙ্গে যদি শারীরিক সম্পর্কটাকে, ফিজিক্যাল অনুভূতিটাকে যদি আমরা একাত্ম করতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা কিন্তু তার মধ্য দিয়ে জীবনের স্বাধীনতাকে, জীবনের আনন্দকে, জীবনের সুখকে, জীবনের পিস মানে শান্তিকে আমরা লাভ করতে পারব। এবং সবসময় মনে রাখতে হবে, ভালো কাজের মধ্য দিয়ে কিন্তু আমাদের স্বর্গপ্রাপ্তি বা বেহেশতে আর কি যেতে পারবো। ঠিক আছে, সো ইন আওয়ার লাইফ our motto should be to do good work, to give good service to our people, towards society. If we do good to our society, then after life we will get the benefit of doing goodness to our society. And we also similarly we must keep in mind that we should not involve in injustice or any wrongdoings or any bad activities, so that the later life can be miserable, can be full of sorrows, painful to us. Okay, so this is the advice which is given by Dr. APJ Abdul Kalam in his biographical sketch Strong Roots. Okay, আশা করি তোমরা বুঝতে পারলে। এই হলো আমাদের থার্ড পার্ট। তোমরা মন দিয়ে টেক্সট ভালো করে পড়বে এবং রিপিটেডলি পড়বে, নতুন নতুন শব্দগুলো অনুধাবন করবে এবং টেক্সটের বিষয়বস্তু কী, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 সেটা কিন্তু সবসময় মাথায় রাখার চেষ্টা করতে হবে। এবং রায়মার্টিন বা ডাব দত্ত বা এবিটিএ টেস্ট পেপার থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন, অর্থাৎ শর্ট কোশ্চেন, ঠিক আছে, অর্থাৎ একেবারে এমসিকিউ, প্রথমে এমসিকিউ, তারপরে শর্ট কোশ্চেন, তারপরে সেমি শর্ট বা ব্রড, এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করতে হবে। সেই সঙ্গে সঙ্গে টেক্সচুয়াল গ্রামারগুলো আমাদেরকে সলভ করতে হবে। তাহলে পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়াটা কোনো ব্যাপারই নয়। তাহলে এইভাবে তোমরা অনুশীলন করো আর টেক্সট ভালো করে পড়ো
পরের দিন আমরা কি করব, কোশ্চেন অ্যান্সার নিয়ে কি করব, ডিসকাস করব। ঠিক আছে? তার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু সবাই কী হবে, ভালো থাকবে। আর কতগুলো হোমওয়ার্ক বা হোম অ্যাসাইনমেন্ট আমি তোমাদেরকে দেব, তোমরা সেগুলোকে কি করবে, সলভ করার চেষ্টা করো। ঠিক আছে? আচ্ছা, যেমন ধরো কয়েকগুলো কোশ্চেন তোমরা মনে রাখো, যেমন ছোটো ছোটো কোশ্চেন যদি লেখো তাহলে হোম অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক, তাহলে হোমওয়ার্কে তোমরা এই কোশ্চেনগুলো করতে পারো। ঠিক আছে? তাহলে ইন হুইচ ফ্যামিলি APJ Kalam was born? Okay. Number 2, where did he live with his family? Okay. Number 3, how was his father as a man? Number 4, what did he say about their ancestral home? Number 5, what did he mean by his study father? Okay. And number 6, how did his mother serve him lunch and with what? Okay, these are the home assignment. এটাকে আমরা বলি হোম অ্যাসাইনমেন্ট। এই হোমওয়ার্কগুলো তোমাদের থাকলো, তোমরা বাড়িতে বসে বসে সলভ করবে, করে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবে, আমি চেক করে তোমাদের আনসারগুলো আবার সলভ করে দেবো। ঠিক আছে? তাহলে অনেক অনেক তোমাদের ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।